নীরব আর প্রমিতি গাড়িতে বসল। প্রমিতি পেছনের সিটে গিয়ে বসে পড়ল। নীরব কিছু বলতে গিয়েও বলল না, চুপচাপ ড্রাইভিং সিটে বসে গাড়ি চালানো শুরু করলো। ড্রাইভিংয়ের পাশাপাশি প্রমিতিকে আর চোখে বারবার দেখতে লাগে, যেটা প্রমিতি বুঝতে পারল। প্রমিতি এতে বিরক্ত হলো। নীরব আবারও যখন প্রমিতির দিকে লুকিং গ্লাস দিয়ে দেখার চেষ্টা করলো, তখন প্রমিতি বলে ওঠে, কেন বারবার এদিকে তাকাচ্ছ? ঠিকভাবে ড্রাইভ করো। নীরব মুচকি হেসে বলে, তোমাকে দেখছি। আমাকে? প্রমিতি বিরক্ত হয়ে বলে, আমাকে দেখার কি আছে? অনেক কিছু আছে। তাই বলে ড্রাইভিং করার সময় দেখতে হবে? তো কেমনে দেখব? এক কাজ করেন, গাড়ি থামিয়ে মন ভরে দেখে নিয়ে তারপর আবারও গাড়ি স্টার্ট দেন, না হলে অ্যাক্সিডেন্ট করবেন। নীরব সত্যি সত্যি রাস্তার এক সাইডে গাড়ি থামালো এবং পেছনে কাত হয়ে প্রমিতিকে দেখতে লাগলো। প্রমিতি ভাবতেও পারেনি নীরব এমন পাগলামো কাণ্ড করে বসবে। সে হতবাক হয়ে বলে, কি করছেন এসব পাগলের মতো? মানুষ চিল্লাপাল্লা করবে, রাস্তা এটা, কিছু হবে না। নীরব প্রমিতির দিকে তাকিয়ে থাকলো আর ভাবছে, আসলে এসব কি পাগলামি করছে সে? মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিয়ে প্রমিতিকে দেখছে। ভাবতে হেসে দিল নীরব আর মনে মনে ভাবল, তবে ভালোবাসার অপর নাম কি পাগলামি? এমন সময় গাড়ির উইন্ডোতে টোকা পড়ল। নীরবের হোশ ফিরল। সে জানালার দিকে তাকিয়ে দেখে ট্রাফিক পুলিশ। নীরব জানালার কাঁচ খুলে দিল। ট্রাফিক পুলিশটা নীরবকে দেখে বলে, গাড়ি থামায় রাখছেন কেন? কোনো সমস্যা? না না, সমস্যা নেই, সামনে আগান। এইভাবে মেইন রোডে গাড়ি থামায় রাখলে পিছ থেকে অন্য গাড়ি মারি দিয়ে যাবে। থ্যাংক ইউ বলে নীরব গাড়ি স্টার্ট দিল। তাদের মাঝে আর কোনো কথা হলো না, দুজনে চুপ থাকলো। এরপর গাড়ি সোজা নীরবের বাসার সামনে এসে থামলো। নীরব গাড়ি থেকে বের হয়ে প্রমিতির জন্য গেট খুলে দিল। প্রমিতি বের হয়ে সোজা হাঁটা দিল। সে ডিরেক্ট ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ায়। অপর দিকে নীরব গাড়ি পার্ক করে ভেতরে ঢুকে বাসার গেট খুলে দেয়। প্রমিতি বাসায় ঢুকে বলে, এবার তো বলুন, আমি আর পারছি না নীরব, প্লিজ সব সত্য আমাকে জানান। নীরব শান্ত স্বরে বলেন, মাত্র তো আসলাম, বসো একটু, আমি চা নাস্তা আনি, খাও, তারপর সব ধীরে ধীরে গুছিয়ে বলবো। প্রমিতি চোখ বন্ধ করে বলে, কোনো দরকার নেই এত খাতির যত্নের, আমি যা বলছি সেটার উত্তর দেন। নীরব এবার বলল, ওকে ফাইন, সবই বলবো, কিন্তু সহ্য করতে পারবে কি না সেটা তুমি জানো। এরপর একের পর এক সব বলতে লাগলো। প্রথমে তার পরিবার, বাবা মা, তারা কত সুখী ছিল সেসব কথা বলল। তারপর আকবর করিম এবং জামিলের কুকীর্তির কথা বলল। তার মা কিভাবে মারা গেল এবং তার বাবাকে কিভাবে আকবরের লোকেরা পিটিয়ে হত্যা করেছে, সব একেবারে বলে জোরে জোরে দম নিতে লাগলো নীরব। তার চোখের সামনে সব ভেসে আসছে। এক এক করে নীরবের চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বুকের ভেতরটা অনেক বেশি যন্ত্রণা করছে। সে ঠোঁটে ঠোঁট চেপে সব যন্ত্রণা সহ্য করার চেষ্টা চালালো, কিন্তু পারল না। নীরব শব্দ করে কেঁদে দিল। প্রমিতি চমকে উঠল, কিন্তু বাইরে তার তাকালো না। সে ঠায় এক জায়গায় দাঁড়িয়ে রইল। তার মাথা ঝিম ধরে আসছে। সে নীরবের একটা কথা বিশ্বাস করতে পারছে না। এটা কি করে সম্ভব? তার বাবা কত ভালো মানুষ ছিল, তাকে কতটা ভালোবাসতো। নীরব মিথ্যা বলছে। সে কিছুতেই নীরবকে বিশ্বাস করতে পারছে না। প্রমিতিদের বাবাকে চেনে, খুব ভালো করেই চেনে, বাবা এমন করতেই পারে না। নীরব সোফায় গিয়ে বসে বলে, জানি তুমি বিশ্বাস করবে না আমার কথা, নিজের রক্তের দোষ চোখে পড়ে না। তোমার বাবার সাথে তোমার সম্পর্ক তোমার জন্মের পর থেকে, অথচ আমার সাথে তোমার সম্পর্ক মাত্র কদিন আগের। তাই আমার কথা বিশ্বাস না করে যুক্তিসঙ্গত। কিন্তু প্রমিতি, আমি যে বলছি সব সত্য, সব আমার নিজের চোখে দেখা। হয়তো তোমার বাবা রেপিস্ট না, কিন্তু সাপোর্ট তো করেছিল। এর জন্য আমি তাদের শাস্তি দিতে চাচ্ছিলাম, প্রতিশোধ নিতে চাইতাম। আমার বাবা মায়ের মৃত্যুর শোধ উঠাতে চাচ্ছিল, আমার বাবা মায়ের মৃত্যুর শোধ ওঠাতে চাচ্ছিলাম, কিন্তু পারেনি। তোমার বাবার আকস্মিক মৃত্যু আমার সাজানোর সব পরিকল্পনা তছনছ করে দেয়। আমি আরও ক্ষেপে যাই, তাই তো রাগের বশে তোমার ক্ষতি করে ফেলি। জোর করে বিয়ে করে অনেক কষ্ট, অত্যাচার, এমনকি না খেয়েও রেখেছিলাম। আমার কাছে তখন মনে হচ্ছিল তোমাকে কষ্ট দিলে আমি শান্তি পাবো, বাট
আই ওয়াজ রং। এক নিঃশ্বাসে কথাগুলো বলে দম নিল নীরব। তার দৃষ্টি প্রমিতির দিকে। প্রমিতি সেভাবেই দাঁড়িয়ে আছে, কোনো নড়চড় নেই। সে গুটি গুটি পায়ে নীরবের সামনে এসে দাঁড়ালো আর ভরাট কণ্ঠে বলল, চাচ্চু আর বাবার প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিলে? কেন? নিশ্চুপ। প্রমিতি নিজেই বলল, কারণ তোমার মনে হয় আমার বাবা আর চাচ্চু তোমার মায়ের অনেক বড় ক্ষতি করেছে, তাই তো? তো তুমিও তো আমার একই ক্ষতি করেছ, একইভাবে আমাকে মরণ যন্ত্রণা দিয়েছ, আমারও সম্মানহানি করেছ। তোমার মা নারী, তাহলে আমি কে? এবার নিশ্চুপ। প্রমিতি নীরবের উত্তরের অপেক্ষা না করে বলে, আমিও তো একজন নারী, আমার কাছে আমার সম্মান অনেক মূল্যবান। তুমিও তো আমার ইজ্জতে হাত দিয়েছ, আমার সতীত্ব কেড়ে নিয়েছ। আমাকে সম্মান করতে পারোনি কখনো, পারো নাই, তাই তো বিয়ের পরও আমি তোমার ভোগের বস্তুই রয়ে গেলাম। আমাকে যেভাবে কষ্ট দিয়েছ সেটাও বা কম কিসে? চাচ্চু আর তোমার কর্ম তো একই। চোর হয়ে চোরকে শাস্তি দেয়া যায় না নীরব। খারাপকে শাস্তি দিতে হলে নিজেকে আগে ভালো হতে হবে। প্রমিতি, আই আন্ডারস্ট্যান্ড। প্রমিতি চিল্লিয়ে বলে, নো, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তুমি বোঝো না আর বুঝবেও না। একটা মেয়ের সম্মান তার কাছে কত বড় সম্পদ। প্রমিতি কেঁদে দিয়ে বলে, তোমার মায়ের সাথে অন্যায়ের জন্য তুমি প্রতিশোধ নিলে, আমার প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ কে নিবে? বলো, কে নিবে তোমার প্রতিশোধ? কে দিবে তোমাকে শাস্তি? বলে প্রমিতি মেঝেতে বসে পড়ে আর বিলাপ করে বলে, আমার বাবা যদি তোমার বাবাকে মারে, তাহলে তুমিও তো আমার বাবাকে মেরেছ। তোমাকে শাস্তি দেয়া হোক, তুমি শাস্তি পাওয়ার যোগ্য, তুমি পাপী, অপরাধী। তুমিও আমার সাথে অন্যায় করেছ, আমিও সে অন্যায়ের প্রতিশোধ নিতে চাই, তোমাকেও শাস্তি দিতে চাই। নীরব। নীরব সোফা হতে উঠে প্রমিতির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বলে, যত ইচ্ছা শাস্তি দাও, আমি উফ পর্যন্ত করব না, কিন্তু প্লিজ ডোন্ট লিভ মি। আমাকে ছেড়ে যেও না। প্রমিতি কান্না করতে করতে বলে, আমি পারবো না নীরব, আমি পারবো না তোমার সাথে এক ঘরের নিচে থাকতে। অনেক কষ্টের কথাটা বলল প্রমিতি। এই কথাটা নীরবের বুকে তীরের মতো গিয়ে বিঁধল। সে দ্রুত প্রমিতিকে অনেক শক্ত করে জাপটে ধরে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জানি না কিভাবে, তবে কেমন করে যেন তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ভালোবাসতে চাইনি, মনকে অনেক উল্টাপাল্টা বুঝিয়েছিলাম, কিন্তু কিছু লাভ হয়নি। তারপর হালকা হেসে বলে, মনকে এটাও বলেছিলাম যে ভালোবাসা কালো জাদুর মতো ক্ষতিকর, জানো তা কোনো লাভ হয়নি, বরং এরপর থেকে তোমার প্রেমে আরও গভীরভাবে তলিয়ে গিয়েছি। হ্যাঁ প্রমিতি, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া একদিনও বাঁচতে চাই না। প্রমিতি কিছু বলল না, চুপ থেকে চোখের পানি ফেলতে লাগলো। নীরব তাকে আরও নিবিড়ভাবে আলিঙ্গন করে নিতে বলে, আমিও মানুষ, আমার কষ্ট হয়, আমারও ভালো থাকতে ইচ্ছে করে, সুখে শান্তিতে বাস করতে চাই, একটা সুন্দর জীবন আমারও প্রাপ্য। আমিও আশা করতে পারি কেউ আমার জন্য বাসায় অপেক্ষা করবে, আমাকে ছাড়া রাতের ভাত খাবে না। আমি অসুস্থ হলে আমার চেয়ে বেশি সে কষ্ট পাবে, আমার সেবা করতে যেয়ে সে নিজেই কাহিল হয়ে যাবে। জানি আমি অনেক খারাপ, অমানুষ, অমানুষের মতো আচার আচরণ করেছি তোমার সাথে, কিন্তু তুমি কি পারবে না আমাকে অমানুষ থেকে মানুষে পরিণত করতে, আমার ভেতরে জন্ম নেওয়া পশুটাকে হত্যা করতে? করবে আমাকে সাহায্য প্রমিতি? আমার একটা আশ্রয় হাত লাগবে, একটা ভালোবাসার হাত লাগবে, যেই হাত আমাকে আগলে রাখবে। আমি আর একা একা একাকিত্ব নিয়ে বাঁচতে পারবো না। সত্যি তুমি যদি চলে যাও, আমি বোধহয় মারা যাব। প্রমিতি নীরবকে জড়িয়ে ধরতে চেয়েও পারল না, হাত দুটো মুষ্টিবদ্ধ করে সরিয়ে নিল। সে এতটাও দয়ালু নয়, পারছে না সে, সময় লাগবে। এত বড় ধাক্কা সামলাতে তার অনেকটা সময় লাগবে, মানতে পারছে না কোনো কিছুই। প্রমিতি কেঁদেই চলেছে। নীরব তাকে ছেড়ে দিয়ে বলে, সো সামথিং প্রমিতি, এভাবে চুপ থেকো না। তুমি আমার বাবাকে মেরে ফেলেছো তাই না? নীরব দ্রুত বলে ওঠে, না, আমি কেন মারতে যাব? আমার কখনোই কাউকে মারার ইচ্ছা ছিল না, আর না পরিকল্পনা। তোমার বাবা হার্ট অ্যাটাক করেছে, ওনার হার্টে ব্লক ধরা পড়েছিল। মিথ্যে, নিজের পাপ ঢাকতে আর কত বানোয়াট কথা বলবে। বাবা অসুস্থ থাকলে আমি জানতাম। প্লিজ আর কোনো মিথ্যা কথা বলো না, আমি সহ্য করতে পারছি না। সত্যি বলছি,
উনি সিঙ্গাপুরের এক হাসপাতালে ট্রিটমেন্টের অধীনে ছিল, কিন্তু হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এতে আমার কোনো হাত নেই। তোমার বিশ্বাস হচ্ছে না? ওয়েট, বলে নীরব আলমারির কাছে গিয়ে আলমারি খুলে কি যেন খুঁজতে লাগলো। তারপর কিছু কাগজ এনে প্রমিতিকে দিল। প্রমিতি দেখলো একটা হাসপাতালের রিসিট আর বিল পেমেন্টের স্লিপ। সব তার বাবার নামে। তার বাবা অসুস্থ ছিল, অথচ তাদেরকে একবারও জানায়নি। প্রমিতি কেঁদে দিল। নীরব বলল, আকবর করিম সিঙ্গাপুরে হার্টের অপারেশনও করিয়েছে। হার্টে রিং পড়িয়েছে প্রায় 2 বছর আগে। এই 2 বছর উনি আন্ডার ট্রিটমেন্টে ছিল। নীরব এইসব কাগজপত্র আকবর সাহেবে মারা যাওয়ার পর খুঁজে বের করেছে। প্রমিতি কাগজগুলো হাতে নিয়ে বসে রইল। তার কোনো দিকে হুঁশ নেই। এত বড় সত্য জানার পর তার অবস্থা মোটেও শোচনীয় না। নীরব হয়তো ব্যাপারটা কিছুটা হলেও আঁচ করতে পারলো, তাই তো প্রমিতিকে বিছানায় গিয়ে বসিয়ে দিয়ে 1 গ্লাস পানি খেতে দিল। প্রমিতি ঢকঢক করে পানিটা শেষ করলো। তা দেখে নীরব বলে, আরও খাবে? তুমি রেস্টটা নাও, আমরা এসব নিয়ে পরে কথা বলবো। আমি পাশের রুমে আছি। নীরব চলে গেলে প্রমিতি হাউমাউ করে কেঁদে দিল। সে আর পারল না নিজেকে আটকাতে। মনের সব কষ্ট, ব্যথা, দুঃখকে এভাবে বিসর্জন দিল কান্নার নাম করে। সে খুব করে কাঁদতে চাচ্ছে, কেঁদে নিজেকে হালকা করতে চাচ্ছে। নীরব দরজার ওপর থেকে প্রমিতিকে কান্না করতে দেখে থমকে দাঁড়ায়। তার বুকেও চিনচিন ব্যথা করে উঠল, কিন্তু সে ভেতরে ঢুকল না। সে প্রমিতির কাছে গেলে প্রমিতির কান্না থামিয়ে দিবে, সেটা সে চাচ্ছে না। সে চাচ্ছে প্রমিতি কান্না করুক, কেঁদে যেন চোখের জল ভাসাক। তাহলে হয়তো ওর কষ্ট একটু হলেও প্রশমিত হবে। সে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ল। সেও কালকে থেকে এখন পর্যন্ত 1 ফোঁটা ঘুমায়নি। চোখে হাজারো ঘুম এসে ভর করল। নীরব চোখ খুলে রাখতে পারছে না, চোখ প্রচণ্ড জ্বালা করছে। সে চোখ বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই ঘুমে তলিয়ে গেল। বরকত এখন ক্লাসরুমে বসে আছে, ছাত্রছাত্রীদের অঙ্ক করতে দিয়ে বসে আছে। 10 মিনিট হয়ে গেল, অথচ একটা স্টুডেন্টও এলো না খাতা নিয়ে। ক্লাস একটু পর শেষ হবে, আর 5 মিনিটের মতো আছে। সে দিব্যি বুঝতে পারছে স্টুডেন্টরা বেল পড়ায় অপেক্ষায় আছে। কেউ কেউ তো বারবার ঘড়ি দেখছে। বরকত সবাইকে দেখছে সে এখন 10ম শ্রেণীর ক্লাসে আছে। এই স্টুডেন্টরা আর 5 মাস পর এইচএসসি দিবে, আর বইয়ের অঙ্ক পারে না। বরকত মনে মনে বলে, কি যে হবে এদের। তারপর উঠে দাঁড়ালো আর বলল, বুঝতে পারছি, এই অঙ্ক তোমরা কেউ পারো না। কালকে কি আমার ক্লাস আছে? একজন বলে ওঠে, না স্যার। তাহলে ছুটির পর এক্সট্রা ক্লাস হবে, সেখানে এই অঙ্ক প্লাস এই চ্যাপ্টার নিয়ে পড়াবো। সবাই উপস্থিত থাকবে। তখনই বেল বাজলো। সে ক্লাসের বাইরে চলে এলো। এখন সে দোতলা যাবে, ক্লাস 3 ক্লাস নেবে। বরকত এতে বেশ বিরক্ত। সে কখনো এত ছোট ক্লাসের ক্লাস নেয় না। মূলত 9, 10 আর 8, মাঝে মাঝে 7। এর নিচের ক্লাসে সে পড়ে না, কিন্তু এখন প্রক্সি করাতে হবে, কারণ এই ক্লাসের যে ম্যাডাম ক্লাস নেয় উনি মাতৃকালীন ছুটিতে আছে, তাই বরকতকে ক্লাস নিতে হবে। ছোট বাচ্চাদের পড়ানো সবচেয়ে ধৈর্যের কাজ। এদের জানার পরিধি আর বোঝার ক্যাপাবিলিটি খুব নাজুক থাকে। আর থাকবেই বা না কেন? বয়সী বা কত হবে? 8 নয় বা 10 বছর বা আরও কম। বরকত কালকে প্রথম এদের ক্লাস নিয়েছিল, তবে কিছু পড়ায়নি। আজকে থেকে পড়াবে। সে ভাবছে জ্যামিতি পড়াবে, যদিও বা জ্যামিতিতে বৃত্ত আর ত্রিভুজ আছে। বাচ্চাদেরকে বৃত্ত আঁকা শেখাবে আসছে। আচ্ছা, ওরা কি কম্পাস চেনে? কম্পাস ধরা শেখাতে হবে তাহলে। বরকত আনমনে হেসে উঠল। ক্লাসে ঢুকতে মন ভালো হয়ে এলো। সবাই আগে থেকে দাঁড়িয়ে আছে তাকে স্বাগতম জানানোর জন্য। সে ক্লাসে প্রবেশ করে। বরকত ভাবল, পড়ানো শেষ করে বাচ্চাদের একটা গল্প শোনালে কেমন হয়, বাচ্চারা মজা পাবে। নীরবের ঘুম ভাঙল। সে তড়িঘড়ি করে উঠে চোখ কসলাতে লাগলো। নীরব মনে মনে বলে, এখন কটা বাজে? সে চারপাশে তাকালো। এই রুমটায় কোনো ঘড়ি নেই, তাই সে সময় জানতে পারল না। নীরব তার ফোন খুঁজতে লাগলো এবং বালিশের নিচে পেয়েও গেল। সে ফোন অন করলো। এখন 10:40 বাজে। সে কি এতক্ষণ ধরে ঘুমিয়েছে সে? নীরব আবারও চোখ কষলে বাথরুমে গিয়ে কুলি করলো। সে হাত মুখ চোখ ধুয়ে নিল। তারপর রুমে এলো। তখনই ফোন বেজে উঠল। সে ফোন রিসিভ করলো। অপর পাশ থেকে বলে উঠল, স্যার, পেমেন্ট 40,000। নীরব ভুরকুচকে বলে, কিসের পেমেন্ট? হাসপাতালের পেমেন্ট তো ক্লিয়ার করেছি। নো স্যার, রোহানের ট্রিটমেন্টের বিল দেওয়া হয়নি।
নীরব এখন সবটা বুঝল। সে এতক্ষণ যাবত ভাবছিল দাদির হাসপাতালের বিলের কথা বলা হচ্ছে, যেটা সে নিজে ক্লিয়ার করে এসেছে। নীরবের তো রোহানের কথা মনেই ছিল না। রোহানকে সেদিন যে মাইটটা খাইয়েছিল সেটার কথা ভাবতেই নীরব এক অন্যরকম আনন্দ পেল। রোহানকে আবার তারই লোক হাসপাতালে ভর্তি করে দিয়েছিল। এতদিন রোহান হাসপাতালেই ছিল, সেই বিল চাচ্ছে। নীরব দ্রুত বলল, ম্যানেজারের সাথে কথা বলে নিয়ে উনি বিল মিটিয়ে দেবে। ওকে স্যার। আচ্ছা শোনো। জি স্যার বলেন। রোহানের কি মেজর কিছু হয়েছিল? আগে না স্যার, জাস্ট নাক ফাটছিল, পায়ের একটা হাড্ডি ভাঙছিল, সেটাতে প্লাস্টার করা হয়েছে, আর হাত মচকে গেছে, মেজর কিছুই না। ওকে, পুলিশ কেস যেন না হয়। করলেও কি লাভ হবে না স্যার? নীরবের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। লোকটা বলল, আমি আসি স্যার, টেনশন নিয়েন না। ম্যানেজারের সাথে কথা বলে নিয়েও রাখলাম। জি স্যার, সালাম। নীরব প্রমিতির কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। তারা সেই দুপুরে খেয়েছে, আর কিছু খায়নি। সে অবশ্য প্রমিতির বাসায় নাস্তা করেছিল, কিন্তু প্রমিতি ঘুমাচ্ছিল জন্য বিকেলে নাস্তাও করেনি। নীরব রুমে ঢুকে দেখল প্রমিতি মেঝেই ঘুমিয়ে গেছে। নীরব দ্রুত তার কাছে গেল। প্রমিতি গভীর ঘুমে আছে। সে প্রমিতিকে কোলে তুলে নেয় এবং বিছানায় শুয়ে দেয়। তারপর প্রমিতিকে পর্যবেক্ষণ করতে লাগলো। মেয়েটার চোখের কোণে এখনো পানি জমে আছে। তা দেখে নীরবের বুকটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো। সে অশ্রু লাইটের আলোয় সামান্য চিকচিক করছে। নীরব তার বুড়ো আঙুল দিয়ে সেই পানি মুছে দিল। প্রমিতির চুল এলোমেলো হয়ে আছে। নীরব তার হাত দিয়ে এলোমেলো চুলগুলোয় হাত বুলিয়ে দিতে লাগলো সবসময়। দেহ স্পর্শ করা খুবই সহজ, কিন্তু মন স্পর্শ করা ততটাই দুর্লভ। নীরব তো ভুলতে বসেছিল যে প্রমিতির বুকের বাম পাশে একটা ক্ষুদ্র বস্তু আছে, যার নাম মন। নীরব সেই মনটাকে না খুঁজে শরীরটাকে খুঁজছিল। সে একটা দম নিল, তারপর রুমের এসি অন করে দিল। প্রমিতি বেঘরে ঘুমাচ্ছে। তাকে আর ডাকলো না নীরব। সে উঠে গিয়ে রান্নাঘরে গেল। তার খিদে পেয়েছে। রান্নাঘরে তেমন কিছু নেই, শুধু সকালে খাওয়ার জন্য পাউরুটি আছে। সে 2টা পাউরুটি বের করে সেঁকে নিল। তারপর ডিম বের করে অমলেট বানালো। এরপর ফ্রিজ থেকে মেয়োনেজ বের করে পাউরুটিতে মাখিয়ে অমলেটের সাথে খেয়ে ফেলল। যেহেতু সে একাই থাকে, তাই টুকটাক কাজ, বিশেষ করে রান্নাবান্নার কাজ ভালোই সামলাতে পারে। খাওয়ার পর সে তাদের রুমে গেল এবং প্রমিতির পাশে শুয়ে পড়ল। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও তার ঘুম আসছে না, তাই সে প্রমিতিকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। প্রমিতির হার্টবিট শুনতে পেল নীরব। প্রমিতির হার্ট মনে হচ্ছে খুব দ্রুত বিট করছে। নীরব শান্ত হয়ে এক ধ্যানে প্রমিতির বুকের ধুকপুকানির আওয়াজ শুনল। সে মনে মনে বলল, আমি তোমার হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে চাই, তোমার মনের সবটা জুড়ে বিচরণ করতে চাই। তোমার কল্পনা, অবাস্তবতা, এমনকি স্বপ্নেও আমি বিরাজ করতে চাই। আচ্ছা, আমার এই চাওয়াগুলো কি খুব বেশি হয়ে যাচ্ছে? তারপর আল্লাহকে উদ্দেশ্য করে বলে, যদি বেশি হয় তাহলে থাক, লাগবে না, আমি কখনোই উচ্চ আশা করি না। রাতটা কেটে গেল। সারা রাত নীরব নির্ঘুমে পার করলো। ভোরের দিকে নীরবের চোখ লেগে আসলো আর প্রমিতি ঘুমিয়ে। ভোরের শেষ ভাগে প্রমিতি জাগনা পেল। সে চোখ বন্ধ রেখে অনুভব করলো নীরব তাকে খুব শক্ত করে জড়িয়ে রেখেছে। সে এখন নীরবের স্পর্শ চেনে, উপলব্ধি করতে পারে সে নীরবের ছোঁয়া। তাই তো চোখ বন্ধ থাকা সত্ত্বেও বুঝে গেল কে তাকে জড়িয়ে আছে। অথচ কিছুদিন আগেও এই ছোঁয়াটা তার কাছে অচেনা ছিল। প্রমিতির চোখ খুলল। সত্যি নীরব তার খুব কাছাকাছি শুয়ে আছে। নীরবের গরম নিঃশ্বাস তার মুখে এসে পড়ছে। নীরবের এক হাত তার পেটের উপর রাখা। প্রমিতি সেই হাতটা আস্তে করে সরিয়ে রাখল। তারপর উঠে বসে 10 মিনিট পর সে বিছানা ছেড়ে বারান্দা যায়। তার মনটা একদমই ভালো নেই। সব কিছু পানসার ফ্যাকাশে লাগছে। চারপাশে কেবল বিষণ্ণতা খুঁজে পাচ্ছে। কিছুই ভালো লাগছে না। প্রমিতির চোখ ভরে উঠল। কালকে এত কিছু ঘটে গেল যে সে এখনো সেই ধাক্কা সামলাতে উঠতে পারেনি। তার বাবা যে অসুস্থ সেটা সে জানতই না। চাচু যে এত বড় জঘন্যতম কাজ করেছে, আর সেই কাজে তার বাবা শামিল ছিল। তার বাবার চাচুর এই পাপের শাস্তি নীরবকে পোহাতে হয়েছে। সে বুঝতে পারছে যে নীরবের অনেক কষ্ট হয়েছে। একাই নিষ্ঠুর পৃথিবীতে অনেক লাথ গুঁতো ছলনা সহ্য করতে হয়েছে তাকে।
প্রমিতি কেঁদে দিল, কিন্তু সে মানতে পারছে না। খুব কষ্ট হচ্ছে তার। তার বাবার ওপর এই অপবাদ সে সহ্য করতে পারবে না। সে তার বাবাকে খুব ভালোবাসে। প্রমিতি বুঝে উঠতে পারছে না যে সে কি করবে। আচ্ছা, মা বা দাদি কি এই বিষয়ে কিছু জানে? যদি না জানে, তবে অজানা করাই শ্রেয়। প্রমিতি আকাশের দিকে তাকালো। আমরা এমনিতে আকাশ দেখি না, আমরা আকাশের দিকে তাকাই মন খারাপ হলে। মন বিষণ্ণ হলে আকাশও বিষণ্ণ হয়। হুমায়ুন আহমেদ। প্রমিতিরও আজ মন বিষণ্ণ, খুব বেশি বিষণ্ণ হয়ে রয়েছে তার মন। খুব উদাস, মনটা ভার হয়ে আছে। তাই তো এই ঝলমলে আকাশটাও তার কাছে অনেক বিষণ্ণ লাগছে। মনে হচ্ছে আকাশেরও মন খারাপ। সকালে নীরব উঠে দেখতে পেল প্রমিতি বারান্দায় দাঁড়িয়ে আছে। সে আর প্রমিতিকে না ঘাটিয়ে সোজা বাথরুমে গেল। ফ্রেশ হয়ে এসে নাস্তা বানাতে গেল। ডিনারে যা খেয়েছে সেগুলোই বানালো, সাথে 2 কাপ চা। নীরব সকালে নাস্তায় চা আর টোস্টে বিস্কুট খায়, আর কিছু খায় না। সে প্রমিতির জন্য অমলেট আর পাউরুটি সেঁকে রাখলো। তারপর নিজে 2টা টোস্ট চা দিয়ে ডুবিয়ে খেয়ে প্রমিতিকে ডাকতে গেল। প্রমিতি। পেছন থেকে নীরবের গলা পেয়ে চোখ মুছল প্রমিতি। তারপর নীরবের দিকে মুখ ঘুরিয়ে বলে, খেতে আসো, ব্রেকফাস্ট করবে। আপনি খান, আমি খাবো না। কেন? এমনি। হোয়াট ডু ইউ মিন বাই এমনি? চলো খেতে আসো। ভালো লাগছে না। আপনি খেয়ে নেন, আমি খাবো না। প্রমিতি, ঝামেলা করো না, এসো। কালকে রাতেও খাওনি, না খেয়ে থাকা কোনো সমাধান না। বলে প্রমিতির হাত ধরে তাকে নিয়ে গেল। প্রমিতি উপায় না পেয়ে খেয়ে নিল। নীরব তাকে রেখে আবারও গেট বাহির থেকে লক করে চলে গেল। প্রমিতি কিছু বলতে গিয়েও বলল না। তার চারপাশ থেকে উৎসাহ কমে গেছে। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই তাকে প্রভাবিত করছে না। কোনো কিছুই তার ওপর প্রভাব ফেলছে না। এক কথায় যন্ত্রের মতো করে আছে সে। না কোনো রাগ, না দুঃখ, আর না সুখ। কিছুরই অনুভূতি কাজ করছে না তার মধ্যে। শুধু থেকে থেকে এক ফোঁটা করে জল গড়িয়ে পড়ছে তার চোখ থেকে। এভাবে 3 দিন কেটে গেল। নীরব অফিস থেকে দুপুর 2টায় বের হলো। লীনা তার ডেস্ক থেকে তা দেখে মনে মনে বলল, স্যার এই ভর দুপুরে কই যাচ্ছেন? আজকে তো কোনো আউটডোর মিটিং নেই, তাহলে স্যার কই যাচ্ছেন? লীনা বেশ চিন্তায় পড়ে গেল। সে ভাবল স্যারকে ফোন দিবে, কিন্তু পরে দিল না। আর দিয়ে কি বলবে? স্যার আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? এসব প্রশ্ন করার দায়িত্ব বা অধিকার তার নেই। তাই সে ল্যাপটপের স্ক্রিনে মনোযোগ দিল। তবু এক ফোঁটা অশ্রু তার চোখে চিকচিক করতে লাগলো। পড়ে যাওয়ার আগে তা মুছে নিল লীনা। নীরব দুপুরে বাসায় ফিরল। এই 3 দিনে প্রমিতির সাথে তার কোনো কথা হয়নি। প্রমিতিকে নাস্তা দিয়ে যেত, প্রমিতি খেয়ে নিয়ে রুমেই থাকতো। রুমের বাইরে মেয়েটা বের হয়নি এই 3 দিনে একবারও। নীরব বাসায় একটা প্যাকেট নিয়ে ঢুকেছে। প্যাকেটটা রুমে রেখে প্রমিতির কাছে গেল। প্রমিতি বারান্দায় দাঁড়িয়ে আছে। নীরব ভেবে পায় না প্রমিতি বারান্দায় বসে কি এমন দেখে। সে আস্তে করে গিয়ে প্রমিতিকে পেছন থেকে জড়িয়ে ধরে তার চুলে মুখ গুজিয়ে দেয়। প্রমিতির মধ্যে কোনো অস্থিরতা দেখা দিল না, শুধু একটু কেঁপে উঠল। নীরব আরও শক্ত করে তাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, রোদের মধ্যে কেন দাঁড়িয়ে আছো? গা গরম করবে তোমার? গোসল করেছো? না, গোসল করেনি। কথাটা শুনে নীরবের মধ্যে আবারও প্রমিতিকে পাওয়ার বাসনা জেগে ওঠে। সে দ্রুত প্রমিতিকে কোলে তুলে নেয়। তারপর বেডে গিয়ে বসালো এবং নিজে বসলো প্রমিতির পাশে। তারপর প্রমিতির 2 হাত একত্রে এনে প্রমিতির হাত জোড়ায় চুমু খেয়ে বলে, যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট। তুমি এভাবে মন খারাপ হয়ে থাকলেই তো আকবর সাহেব ফিরে আসবে না, বা তোমার চাচুর পাপ কমবে না। বরং কিছুই হবে না। আমি জানি তোমার মানতে কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করো, তুমি সব ভুলে যাও। আমি তোমাকে সেকেন্ড টাইম কিছু মনে করাবো না। আমাদের মাঝে আজকের পর থেকে তোমার বাবাকে নিয়ে কোনো কথা হবে না, ওকে? প্রমিতি কিছু বলল না। চুপ থাকা সম্মতির লক্ষণ এই ভেবে নীরব স্মিতভাবে হেসে করুণ গলায় বলে, আমি তোমাকে ভালোবাসতে চাই। প্রমিতির চোখ তুলে তাকালো। নীরবের চোখে মুখে এক ধরনের নেশা, কিন্তু তবুও সে কিছুই বলল না। চুপ থাকলো এবং নীরবের কাছ থেকে দৃষ্টি সরিয়ে নিল। নীরব আস্তে করে প্রমিতির ঠোঁট তার হাত দিয়ে মুছে দিল। প্রমিতির চোখ বন্ধ করে ফেলে। নীরব প্রমিতির বুকে তার মাথা রাখল। প্রমিতির বুকের ধুকপুক শব্দ শোনা তার নেশা হয়ে যাচ্ছে। নীরব তারপর প্রমিতির ঘাড়ে মুখ ডুবালো
এবং তার কোমর চেপে রাখল। প্রমিতির কাছে নীরবের ছোঁয়া অসহ্য লাগতে লাগলো, তবুও সে চোখ বন্ধ করে সহ্য করে নিতে লাগে। সোফার উপরে একটা প্যাকেট আছে, তোমার জন্য একটা নীল শাড়ি এনেছি, বিকেলে সেটা পরবে, তার সাথে চোখ গাঢ় করে কাজল দিবে। আমার খুব শখ তোমার কাজল পরা চোখ দেখার, পূরণ করবে আমার এই ইচ্ছা। আমার খুব শখ তোমার নীল শাড়িতে খোপা করা চুলে দেখব, সাথে অবশ্যই গাঢ় করে কাজল আর হাত ভর্তি কাঁচের চুড়ি থাকতে হবে। ঠিক হুমায়ুন আহমেদের লেখা হিমুর রূপার মতো করে সাজাবো আমার প্রেয়সীকে। নীরব প্রমিতির আরও ঘনিষ্ঠ হতে চাইলে প্রমিতি সরে বসল। তাতে নীরব কিছুটা লজ্জা আর বিব্রত বোধ করল। তার অবশ্যই প্রমিতির কাছে পারমিশন নেওয়া উচিত। নীরব সেভাবেই থেকে বলল, যতক্ষণ তোমার মন না বসছে আমার ওপর, ট্রাস্ট মি, আমি তোমার কাছে আসব না, কোনো প্রকার অধিকার ফলাবো না। প্রমিতি নীরবের দিকে তাকালো। তার মন কী চায় এটাই সে বুঝতে পারছে না, তবে তার সময় লাগবে। ব্যাস এইটুকুই জানে সে, আর কিছুই জানে না বা বোঝে না। নীরব প্রমিতিকে তার বুকের মাঝে নিয়ে বলে, প্রমিতি, আমি জানি আমি অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করা তোমার পক্ষে কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমি যদি সবটা মেনে নিতে পারি, তোমাকে মানতে পারি, তাহলে তুমিও আমাকে আপন করে নিতে পারবে। জীবনটা হলো সুখ দুঃখের খেলাঘর, সুখ দুঃখ দুইটাই জীবনে থাকা অনিবার্য। এতদিন আমরা দুঃখময় জীবন ভ্রমণ করলাম, এবার সুখময় জীবনটা উপভোগ করব, কেমন? প্রমিতির মাঝে একটা ঘোর সৃষ্টি হচ্ছে। সে নীরবের কথাগুলো শুনতে পাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না নীরব আসলে কি বলতে চাচ্ছে, অথচ খুবই সাধারণ কথাগুলোর অর্থ, তবুও সে বুঝতে অক্ষম। কখনো কখনো খুব সাধারণ জিনিসটাও আমরা বুঝে উঠতে পারি না, তাই তো সাধারণ একটা ব্যাপারকে না বোঝার ফলে জটিলতর করে তুলি। প্রমিতির উত্তরের অপেক্ষায় ছিল নীরব, কিন্তু প্রমিতি উত্তর দিল না। তাতে কিছুটা আশাহত হলো নীরব। সে আবারও জোর দিয়ে বলে, কি হলো, কিছু বলো, থাকবে না আমার পাশে? প্রমিতি এবারও নিশ্চুপ, কিছু বলার নেই তার, না আগে ছিল না আজ। নিজেকে কেন যেন বড় অসহায় লাগছে। প্রমিতি, তোমাকে কিছু জিজ্ঞেস করেছিলাম। প্রমিতি এতবার জিজ্ঞেস করার পরও কোনো প্রতিশ্রুতি দিল না যে নীরবের পাশে থাকবে সে। নীরব আর ঘাটালো না, সে কথা ঘুরিয়ে বলে, জানো, আমার মা খুব ভালো পায়েস বানাতো, মায়ের পায়েসটা এত মজা হতো না কি বলবো। এলাকার সবাই ঈদের দিন আমাদের বাসায় আসতো পায়েস খেতে। আমাদের মতো নিম্ন মধ্যবিত্তরা ঈদের দিন বেশি করে প্রতিবেশী আত্মীয় স্বজনদের বাসায় গিয়ে সামাই পায়েস খায়। আমিও বাবার সাথে ঈদের নামাজ পড়ার পর বন্ধুদের সাথে তাদের বাসায় যেতাম। আমার পায়েস অনেক পছন্দ, তোমার কি পছন্দ? কিছু না, কিছু না। প্রমিতি আর জবাব দিল না, সে কাঁদছে। নীরব সেটা বুঝতে পারছে, কিন্তু দেখতে পেল না। নীরবের শার্টে গরম পানি পড়ায় সে বুঝতে পারল প্রমিতি নিঃশব্দে চোখের পানি ফেলছে। মেয়েটা তো কেন কাঁদে? 3 দিন ধরে বোধহয় কেঁদেই চলেছে, এখনো কাঁদছে। হুট করে প্রমিতি উঠে দাঁড়ালো। নীরব চোখ বন্ধ করেছিল, বুকটা খালি হয়ে যাওয়ায় সে চোখ খুলল এবং দেখল প্রমিতি সামনে পা বাড়াচ্ছে। সে তড়িৎ গতিতে প্রমিতির হাতটা ধরে বলে, যাচ্ছ কেন? ভালোই তো লাগছিল। প্রমিতি চুপচাপ দাঁড়িয়ে রইল। নীরব তাকে জোর করে বসিয়ে দিতে চাইলে সে আস্তে করে বলে ওঠে, রান্না করব দুপুরের। নীরবেতে বেশ খুশি হলো। প্রমিতির মধ্যে গিন্নি গিন্নি ভাব চলে এলো নাকি। নীরব বলল, দরকার নেই রান্না করার, তুমি কোনোদিন রান্না করেছো যে আজকে করবা, চুপচাপ বসো তো। বলে প্রমিতিকে তার বুকের মাঝে শুয়ে দিয়ে প্রমিতিকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আর হাতে হাত রাখে। প্রমিতি আবারও কেঁদে দিল। নীরব কিছু বলল না, আসলে সে জানেই না কেউ কাঁদলে তাকে কিভাবে সান্ত্বনা দিবে, তাইও সে চুপ থাকলো। এভাবে ঘন্টা খানেক থাকার পর নীরব বলল, আসো খেয়ে নেই, আমি কিনে এনেছি খাবার বাইরে থেকে, গরম করে খেয়ে নেই। প্রমিতি উঠে দাঁড়িয়ে হনহন করে রান্নাঘরে গিয়ে খাবার গরমে দিল। তারপর দুজন খেতে বসলো। খাওয়ার সময় নীরব বলল, তুমি রেডি হয়ে নাও, 5টায় বের হব। প্রমিতি ঘড়ির দিকে তাকালো, এখন 4:15 বাজে। খাওয়া শেষ করে নীরব অন্য রুমে গিয়ে ল্যাপটপ অন করলো। প্রমিতি তাদের বেডরুমে গেল। সে প্যাকেটটা খুলল, একটা নীল শাড়ি, লাকমির কাজল আর 2 সেট নীল রঙের চুড়ি।
সে হাত বুলিয়ে শাড়িটা দেখল, গায়ে জড়িয়ে নিল। এভাবে কিছুক্ষণ থাকার পর রেডি হওয়ার জন্য বাথরুমে গেল। 5টার দিকে নীরব রুম থেকে বের হলো। সে অফিস থেকে এসে কাপড় ছাড়েনি, ওই ড্রেসেই যাবে। রুমে এসে নীরব প্রমিতিকে দেখে অনেকটা আহত হলো, কারণ প্রমিতি শাড়িটা পরেনি আর চোখে কাজলও দেয়নি। সে কিছুটা সময় ওইভাবেই রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকলো, তারপর সোজা বারান্দায় গিয়ে গেট লাগিয়ে দিল। সে বুঝতে পারছে না প্রমিতি এমন কেন করছে, ঠিকভাবে কথা বলছে না। নীরব প্রমিতির এই রূপ মেনে নিতে পারছে না, তার কষ্ট হচ্ছে, বুকে জ্বালা করছে। নীরব সিগারেট ধরালো, সিগারেটের ধোঁয়া নাক আর মুখ দিয়ে বের করছে। এদিকে প্রমিতি ইচ্ছে করে শাড়িটা পরেনি, কেন পরেনি সে জানে না, মন সায় দেয়নি। প্রমিতি ভাবতে লাগলো, নীরব যতটা সোজা ভাবছে আসলে কি সব কিছু এত সহজ, এত দ্রুত কি মেনে নেওয়া যায়? প্রমিতি আয়নার দিকে তাকালো, তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। তার পরনে একটা হালকা টিয়া সালোয়ার কামিজ। সে চোখ বন্ধ করে ফেলল। সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়টা আসলে এমনি সব কিছু আপনা আপনি ঠিক হয়ে যায়। হয়তোবা তাদের সম্পর্কটা ঠিক হওয়াটা, স্বাভাবিক হওয়ার সময়টা এখনও আসেনি। নীরব সিগারেটটা ফেলে দিল, তারপর নিজের মেজাজটা যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করল। নীরব মনে মনে বলে, রেগে গেলেন তো হেরে গেলেন, সো কুল ডাউন নীরব, জাস্ট কুল ডাউন, এভরিথিং উইল বি ওকে। সে রুমে এসে প্রমিতিকে বলল, চলো বের হই, দেরি হয়ে যাচ্ছে। প্রমিতি বেশ অবাক হলো, তাও মুখে প্রকাশ করল না। নীরব আজকে ড্রাইভিং সিটের পাশের সিটের ডোর খুলে দিল। প্রমিতি বসে পড়ল। নীরব ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ি চালানো শুরু করলো। গাড়ি একটানে 300 ফিটের দিকে চলল। নীরব ইচ্ছা করে এখানে আসলো, নিরিবিলি প্রকৃতির মাঝে যদি মনটা হালকা হয় প্রমিতির। প্রকৃতির মাঝে থাকলে নাকি মন খারাপ ভাবটা আর থাকে না, তাই তো প্রকৃতির সাথে সম্পর্কটা নিবিড় থাকা উচিত। গাড়ি লিনা মার্কেটের অপোজিটে থামলো। নীরব বের হলো এবং প্রমিতিকে বের করালো। এদিকটার প্রচুর বাতাস, হু করে বাতাস আসছে। শরতের শুরু হয়, কাশফুলে চারপাশ ছেয়ে গেছে। বাতাসের সাথে কাশফুলগুলো উড়ছে, ফুলের সাদা অংশগুলো উড়ছে। পরিবেশটাই মনোমুগ্ধকর। প্রমিতির কিছুটা ভালো লাগতে শুরু করলো। সে হাঁটা ধরলো। বিশাল বড় রাস্তা, দুই ধারে সবুজ ছোট ছোট গাছ, সাথে কাশফুল তো আছেই। নীরব গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে দেখলো প্রমিতি অনেকটা দূরে চলে গেছে। তাকে ডাকলো, কিন্তু দূরত্বে বেড়ে যাওয়ায় শুনল না প্রমিতি। একসময় প্রমিতিকে দেখতে পাওয়া গেল না। নীরব মুগ্ধ হয়ে প্রমিতিকে দেখছিল। প্রমিতির খোলা চুল শরতের স্নিগ্ধ বাতাসে দোল খাচ্ছে। এই সময়টায় প্রমিতিকে মায়াবিনী লাগছে। নীরবের কাছে মনে হচ্ছে প্রমিতি যত পা বাড়াচ্ছে তত তার থেকে দূরে চলে যাচ্ছে। চলে যাচ্ছে বাক্যটা তার বুকে গিয়ে আঘাত করলো। সে এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়িটা লক করে দ্রুত পায়ে হাঁটা দিল। অনেক জোরে জোরে এক প্রকার দৌড়ে যেতে লাগলো। নীরব অনেকটা সামনে যাওয়ার পর দেখলো প্রমিতি বসে আছে। রাস্তার দুই পাশে সিমেন্ট দিয়ে উঁচু করা জায়গায় বসে আছে। নীরবও তার পাশে গিয়ে বসলো। সূর্য ঢলে পড়েছে। প্রমিতি সূর্য অস্তের দিকে তাকিয়ে আছে। সূর্যটাও দিন শেষে আমাদের ছেড়ে চলে যায়, তাই না? এত বিষণ্ণ হয়ে আছো কেন? কারণটা তোমার অজানা না। নীরব আর কিছু বলল না। মাগরিবের আজান পড়ে গেল। চারিদিকে ল্যাম্পপোস্ট জ্বলে উঠল। ল্যাম্পপোস্টের আলোয় কাশফুলগুলোকে বড় উদাসীন লাগতে লাগলো প্রমিতির। চলো নীলা মার্কেট থেকে গরম গরম মিষ্টি আর চা খেয়ে আসি। প্রমিতি অবাক হয়ে বলে, গরম গরম মিষ্টি মানে? সে কি, তুমি জানো না? নীলা মার্কেটে মিষ্টি সাথে সাথে বানিয়ে ক্রেতাদের খেতে দেয়। চলো লাইফে দেখাই আনি। তারা হাটে ধরল। গাড়ির কাছ থেকে গাড়িতে করেই রাস্তার ওপারে গেল। নীলা মার্কেটের সামনে অনেক ভিড়। তারা ভেতরে ঢুকলো। প্রমিতি অবাক চোখে তাকিয়ে দেখলো আসলেই বড় বড় পাত্রে রসগোল্লা শিরায় ভাজা হচ্ছে। নীরব রসগোল্লা আর ছানার মিষ্টি কিনলো, সাথে দই। এই দইয়ের বিশেষত হলো এই দইটা গরম, অর্থাৎ গরম দই পরিবেশন করা হয়। প্রমিতিকে নীরব নিজে হাতে খাইয়ে দিল মিষ্টি। প্রমিতি এর আগে কোনোদিন গরম মিষ্টি খায়নি, মাত্র তৈরি করা মিষ্টি আর কি। খেতে অসম্ভব মজা আর টেস্টও ডিফারেন্ট। এরপর নীরব চা এনে দিল। চাটাও খেতে মজা। নীলা মার্কেট থেকে বের হয়ে গাড়িতে বসে একটান মারল। তারপর যমুনা ফিউচার পার্কের সামনে এসে থামলো। নীরব বলল, আর একটু সামনে নর্থ সাউথ ইউনিভার্সিটি, তুমি চাইলে এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারো।
নীরব গাড়ি থামিয়ে রেখে বলে, আর একটু পর রওনা দেই, এখন প্রচুর জ্যাম হবে। সন্ধ্যার পর 300 ফিট এসে নট সেফ, তাই এখান থেকে চলে এলাম। আচ্ছা প্রমিতি, একটা গান শোনাও তো। প্রমিতি ঘাবড়ে গিয়ে বলে, গান? গান গাবো? রিল্যাক্স, গান গেতে বলছি মার্ডার করতে না, যে এত ভয় পাচ্ছ। তুমি না গান পারো, তাই বললাম। গেতে না চাইলে নো ওরিস, শুনতে মন চাইলো, তুমি তো আবার আমার ইচ্ছা পূরণ করতে চাও না। প্রমিতি বলল, আমি গান পারি, এটা আপনি কিভাবে জানলেন? নীরব হেসে বলে, তোমার রুমে গানের ইনস্ট্রুমেন্ট দেখে বুঝেছি। গাবে গান? প্রমিতি চোখ বন্ধ করে গেতে লাগলো। সোনারও পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম তারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার কোন পার একা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থাকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপর পাখির বাসা, মনে বড় আশা। নীরব বেশ আগ্রহ নিয়ে গানটা শুনল। সম্পূর্ণ গানটা কেমন যেন বিষাদময় ছিল, মনটা খারাপ করে দিল। মন খারাপ হওয়া এমন একটা জিনিস যেটা একবার শুরু হলে ক্ষণে ক্ষণে বাড়তে থাকে। নীরব যাত্রা শুরু করলো। পরের দিন নীরব বেশ সকাল সকাল বের হলো অফিসের উদ্দেশ্যে। অফিস গিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে প্রমিতি সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গেল। রান্নাঘরে তার জন্য নাস্তা রাখাই ছিল, সে খেয়ে নিল। তারপর নীরব যেই রুমে কাজ করে সেই রুমটায় গেল। কাগজ আর কলম নিয়ে লিখতে বসলো। মূলত সে চিঠি লিখছে। এর আগে কোনোদিন প্রমিতি চিঠি লেখেনি কারোর জন্য, আজ লিখছে। বেশ অদ্ভুত ব্যাপার হলো, সে খুব গুছিয়ে লিখে ফেলল। মেয়েরা নাকি চিঠি খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারে। চিঠিতে বিষণ্ণতা ঢেলে দেওয়ার ক্ষমতা নাকি নারীদের আছে। তারা সুখের চিঠিতেও বিষণ্ণতা ঢেলে দেয়। সেখানে তো প্রমিতি দুঃখের অক্ষর দিয়ে বেদনাদায়ক চিঠি লিখেছে। প্রমিতি উঠে দাঁড়ালো, চিঠিতে 2 ফোঁটা অশ্র উপহার স্বরূপ রেখে দিল। নীরব সন্ধ্যায় আসলো, চাবি দিয়ে গেট খুলে ভেতরে প্রবেশ করলো। বাসাটা ফাঁকা, কারো সারা শব্দ নেই, আগের মতো গমগমে হয়ে আছে। সে ভুরু কুঁচকে ফেলল, তার মন কু ডাকছে। সে তাদের বেডরুমে গেল। যেটার ভয় পাচ্ছিল সেটাই প্রমিতি নেই। নীরব ঘামতে লাগলো। বাথরুম বারান্দায় একে একে সব চেক করলো, না, প্রমিতি যে নেই তার অনুপস্থিতি বোঝা যাচ্ছে, কারণ বাসাটার মধ্যে উদাসীনতা ছেয়ে গেছে। নীরবের চোখ খাবার টেবিলে গেল। সেখানে একটা কাগজ ভাঁজ করা। সে গিয়ে কাগজটা খুলল। গোটা গোটা অক্ষরে লেখা, আমি জানি কাজটা আমি ঠিক করলাম না, কিন্তু কি করব বলো, নিজের মনকে অনেক বুঝিয়েছি, কোনো লাভ হলো না। মন সায় দেয় না, সে চায় না তোমার সঙ্গ, আমি পারলাম না, ব্যর্থ হলাম, হার মানলাম, আমাকে ক্ষমা করো প্লিজ। আর একটা কথা মনে আছে, পিকুকে দেখে তুমি মন্তব্য করেছিলে ওকে ছেড়ে দিতে, যদি ফিরে আসে তবে পোষ মেনেছে, আর পালিয়ে গেলে কখনো পোষ মানেনি। আমিও তোমার পোষ মানতে পারিনি, তাই সুযোগ পেয়ে উড়াল দিলাম। আমাকে খুঁজো না, যার যাওয়ার সে যাবে, আর যার থাকার তাকে খাঁচায় খুলে দিলেও উড়ে যাবে না, কিংবা আকাশে ওড়াউড়ির পর আবার নিরে ফিরে আসবে। আমাকে ভালোবেসে থাকলে আমাকে নিতে আসবে না, ইতি প্রমিতি। নীরব চিঠিটা বুকে জড়িয়ে বলে, তুমি হারণী প্রমিতি, হেরেছি তো আমি, আসলে খারাপ আমি, আমার মধ্যেই সমস্যা আছে, তবে টেনশন করো না, আমি আর করবো না তোমাকে বন্দি, রাখবো না আমার মনের কাছে বন্দি করে তোমায় প্রিয়তমা। সেকেন্ডের কাঁটা 12টা থেকে ঘুরতে ঘুরতে আবার 12টায় ফিরে আসতে লাগলো। মিনিটের কাঁটাটাও তাড়াতাড়ি করে চলতে লাগলো অবিরাম বেগে। সেই সাথে ঘন্টার কাঁটাটা আস্তে আস্তে 12টা একই জায়গায় ঘুরে ফিরে আসতে লাগলো। টিকটিক করে ঘড়ি চলেই যাচ্ছে, সেই সাথে মহামূল্যবান সময়গুলো। সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তাই সময় নীরবের জন্য অপেক্ষা করেনি, এটা যে তার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। সেজন্যই তো সময় একবারও ফিরে তাকালো না সদ্য মন ভাঙা ছেলেটার দিকে। কেটে গেল 1 মাস। 1 মাস মুখে অনেক কম সময় হলেও গাণিতিকভাবে বিরাট লম্বা একটা যাত্রা। যেমন 1 মাসে 720 ঘন্টা, আবার 1 মাসে 43,200 মিনিট। সেকেন্ডের হিসাব তো আরও অনেক লম্বা 1 মাস, তাই 1 মাসকে খুব কম সময় বলা যায় না। নীরব তার ডেস্কে মাথা রেখে হেড ডাউন দিয়ে আছে। বেশ ক্লান্ত সে, ক্লান্তি সর্বদা তাকে কাবু করে ফেলেছে।
শরীরের ক্লান্তির থেকে মানসিক ক্লান্তিটাই তাকে গ্রাস করেছে বেশি। বাইরে নীরব এমন ভান করে যেন কিছুই হয়নি। প্রমিতি নামক কোনো মায়াজালে সে কোনোদিন আটকায় পড়েনি। কিন্তু দিন শেষে রাতের শেষ ভাগে যখন আর মুখোশটা পড়ে থাকতে পারে না, বাধ্য হয়ে ক্ষণিকের জন্য খুলে ফেলে মুখোশটা, তখন বুকের ভেতরে তোলপাড় ওঠে, নোনা ব্যথায় বুকটা ভরে ওঠে। মনটা মনে হয় তখন হাজারো টুকরো টুকরো অংশে ভেঙে যায়। মনটাই মনকে কুড়ে কুড়ে খায়। এই যে তফাৎ, আর কোনো তফাৎ বা পার্থক্য তার চোখে পড়ে না। হয়তোবা প্রমিতি চলে যাওয়ার পর এর চেয়ে বেশি কোনো তফাৎ আসেনি তার মধ্যে, কিংবা সেই অদৃশ্য তফাৎগুলোকে দেখার ক্ষমতা তার চোখ জোড়ার নেই। কালকে সারা রাত ধরে প্রজেক্টের কাজে ব্যস্ত ছিল নীরব, ঘুম হয়নি, তাই এখন বড্ড ক্লান্ত। নীরব সামান্য ভুল বলেছে, মনের ক্লান্তি চেয়ে শরীরের ক্লান্তি বেশি ইফেক্টিভ। এই যেমন সে এখন এত বেশি ক্লান্ত যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, ঘুমে চোখ খোলা রাখা যাচ্ছে না। নীরব আর জাগ্রত থাকতে পারছে না। ফোন অন করে টাইম দেখে নিল, 2:30 বাজে। 4টায় মিটিং আছে, এই সময়টুকুতে একটু ভালো ঘুমিয়ে নিবে সে। লীনা নীরবের কেবিনের সামনে ঘুরঘুর করছে। এই কয়েকদিনে স্যারের চেহারায় বয়সের ছাপ এসে গেছে। চোখগুলো মনে হয় গর্তের ভেতরে ঢুকে গেছে, শরীরও ভেঙে গেছে। স্যার কি ঠিকমতো খাওয়া দাওয়া করে না? রাতে ঘুমায় না তার? স্যারের কি ইনসোমেনিয়া হলো নাকি? লীনাও বেশ বিচলিত। সে আস্তে করে দরজা খোলে, ফুটো দিয়ে দেখল নীরব বেঘরে ঘুমাচ্ছে। তার যে কি মায়া লাগতে লাগলো। মনে হচ্ছিল ছুটে গিয়ে নীরবের কাছে চলে যেত এবং তার মাথা বুলিয়ে দিতে। লীনা গেটটা আস্তে করে লাগালো যেন শব্দ না হয়, সামান্য শব্দ যদি নীরবের ঘুম ছুটে যায়। লীনা গিয়ে তার চেয়ারে বসলো। নীরবের এহেন দশা তার সহ্য হয় না, কষ্ট লাগে। প্রতিদিন ঠিক করে যে আজকে স্যারকে জিজ্ঞেস করবে যে স্যারের কি হয়েছে, কেন এত টেনশন করে, কিন্তু সাহস হয় না। কথাটা গলা পর্যন্ত এসে আটকে যায়, মুখ দিয়ে বেরোয় না। লীনা কাজে মন দেওয়ার চেষ্টা করলো কিন্তু পারছে না। বারবার নীরবের কেবিনের দিকে চোখ যাচ্ছে তার। স্যার বোধহয় লাঞ্চও করলো না। দুপুরে কি না খেয়ে থাকবে উনি? আচ্ছা, উনি এমন কেন? এত বেখেয়ালি কেন সে? কেন সব কিছুর প্রতি উদাসীন? নিজের ঠিকমতো যত্ন নেয় না। লীনা কলম দিয়ে খাতায় আঁকাআঁকি করতে লাগলো। তাদের 4টায় মিটিং আছে, এখন 3:30 বাজে। স্যারকে কি ডাকবে সে? মায়া লাগছে। লীনা ঠিক করলো ডাকবে না, লোকটা একটু আরাম করে ঘুমাক। এত টাকার পেছনে দৌড়ে কি হবে যদি দিন শেষে তুমি সুখী না হও? লীনার সাথে নীরবের পরিচয়টা খুব অদ্ভুতভাবে হয়। প্রায় 6 বছর আগে লীনারা মাত্র ঢাকা আসলো। তার বাবা মারা যাওয়ার পর উপায় না পেয়ে ঢাকা আসলো। আগে তারা যৌথ পরিবারে থাকতো, 3 চাচা আর তার বাবা সবাই একসাথে। তার বাবা মারা যাওয়ার পর প্রায় 1 বছর তাদের চাচারাই তাদেরকে দেখছিল। কিন্তু যখন জানতে পারলো তার বাবার কোনো সেভিংস নেই, তখন তাদেরকে বের করে দিল। তবে ছোট চাচা চাচ্ছিল না যে লীনারা চলে যাক। উনি তার ভাইদের অনেক বোঝান, কিন্তু ওনারা লীনাদেরকেও তাও বের করে দেয়। কেন দিয়েছে জানে না লীনা। লীনাদেরও ওই বাড়িতে ভাগ আছে, সেই অধিকারটা ওরা ছিনিয়ে নিল। মাও কিছু না বলে তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার আগে ছোট চাচা লীনার হাতে 10,000 টাকা গুঁজে দেয়। সেই 10,000 টাকা নিয়ে তারা ঢাকায় আসে। লীনা ইন্টারমিডিয়েট পাস ছিল। ঢাকায় এসে অনেক কাজ খুঁজতে লাগলো, কিন্তু লাভ হয় না। তার মা গার্মেন্টসে ঢুকে যায়, বস্তিতে থাকতো। একদিন এই অফিসের চাকরির বিজ্ঞপ্তি পেল, সে ছুটে এলো, কিন্তু ভাইবা বোর্ডে তাকে রিজেক্ট করে দিল। লীনা নিজেকে সামলাতে না পেরে কেঁদে দেয়। তখন ভাইবা বোর্ডে 3 জন ছিল, এর মধ্যে নীরবও ছিল। লীনাকে কাঁদতে দেখে হয়তোবা নীরবের দয়া হয়, তাই তো জবটা দেয়। তার অ্যাসিস্ট্যান্টের জবটা লীনাকে দেয়। তখন এই পোস্টার কোনো দরকার ছিল না, তবু লীনাকে রেখে দেয় নীরব। ওই সময় নীরব এই কোম্পানির সাথে যৌথ মালিকানায় ছিল। এখন এককভাবে এই এত বড় কোম্পানি সামলাচ্ছে। সেদিন নীরব শুধু চাকরিও দেয়নি, বরং লীনাকে অ্যাডভান্স 10,000 টাকা দেয়। ওই দিন যদি নীরব তাকে জবে হায়ার না করতো, তাহলে যে কি দুর্দিন দেখতে হতো লীনাদেরকে। ভাবলেই গা কেঁপে ওঠে লীনার, না খেয়ে মরতে হতো। অ্যালার্মের শব্দে নীরবের ঘুম ভাঙল। সে হন্তদন্ত করে উঠে দাঁড়ালো। তারপর মিটিংয়ের জন্য বের হলো। মিটিং শেষ হতে জব্বর বলল, স্যার। নীরব ফোন চালাতে চালাতে বলে, কি? গাড়ির চাকা পাংচার হয়েছে। বলো কি? যে 2টায় হাওয়া লাগবো। নীরব বিরক্ত হয়ে বলে, যাও গাড়িতে হাওয়া দাও, আমি গাড়ি ছাড়াই বাসায় যাব। পারবেন যাইতে স্যার? আমি কি ছোট বাচ্চা? আজ্ঞে না স্যার। তাইলে না পারার কি আছে?
তুমি গাড়ি সারায় নাও, চেক করাও। আমার কেন যেন মনে হচ্ছে আমি গাড়ি স্টার্ট নিতে সমস্যা করে। জি স্যার, কালকে মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছিল, পরে ইঞ্জিনে পানি দিয়ে চালু করছি। এই কথা এখন বলছে, যাও দ্রুত নাভানায় যাও। আচ্ছা স্যার। নীরব হাঁটা ধরল। সন্ধ্যা হয়ে এসেছে, সূর্যের উত্তাপ আর নেই, একটা শীতল হাওয়া বয়ে যাচ্ছে। নীরবের বাসা এখান থেকে খুব একটা দূরে না, সে ভাবলে হেঁটেই যাবে। অনেকদিন হাঁটা হয় না, আজকে হাঁটলে একটু ফ্রেশ লাগবে। তাই তো হাঁটা ধরলো সে, হাঁটলে শরীরও ভালো থাকে। নীরবের ভালোই লাগছে। সামনে বোধহয় কোনো গার্মেন্টস ছুটি হলো, দলে দলে শ্রমিক বের হতে লাগলো। সে দাঁড়িয়ে গেল, তার চেয়ে এদের তাড়া বেশি, তাই তারা আগে চলে যাক। নীরব ঠিক করলো রাস্তার ওই পাড়ে দিয়ে যাবে। এদিকটায় ফুটপাতে মোটর সাইকেল উঠাই দিচ্ছে, রিক্সা যাচ্ছে, আর ছোট ছোট দোকান তো আছে, একেবারে গজামিল অবস্থা। যেমন ভাবা তেমন কাজ। সে রাস্তা ক্রস করতে লাগলো, কিছুটা সামনে যেতেই চোখে ধুলো পড়ল। সে চোখ বন্ধ করে ফেলে, চোখ হাত রেখে কচলিয়ে খোলার চেষ্টা করলো, কিন্তু চোখ খুলতে পারছে না। এদিকে কান দিয়ে সে যানবাহনের হর্নের আওয়াজও শুনছে, হাত দিয়ে চারপাশে হাতড়াচ্ছে, কি করবে বুঝে উঠতে পারছে না। অনেক অসহায় হয়ে পড়লো। এমন সময় কিছু একটা এসে তাকে ধাক্কা দিল। সে ছিটকে পড়ল, মাথা আঘাত পেল। নীরব চোখ খোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আশেপাশে অনেক আওয়াজ, মানুষের কথা বলার শব্দ কানে আসছে, কিন্তু কি বলছে বুঝতে পারছে না। রিকশার টুনটান আওয়াজ, বাস, গাড়ি, মোটরসাইকেলের হর্ন কানে আসছে। হঠাৎ সে নিস্তেজ হয়ে যেতে লাগলো। যানবাহনের হর্নের শব্দ আর শুনতে পাচ্ছে না সে। ধীরে ধীরে অবচেতন হয়ে যাচ্ছে সে। চারপাশ থেকে মনে হয় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তার চোখের সামনে প্রমিতির চেহারাটা ভেসে উঠল। আচ্ছা, সে কি মারা যাচ্ছে? আজরাইল কি তাকে নিতে চলে এলো? আর কি কোনোদিন প্রমিতির সাথে দেখা হবে না? আচ্ছা, মারা গেলে কি সে তার বাবা মায়ের সাথে দেখা করতে পারবে? নীরবের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। শেষ সময় পর্যন্ত মস্তিষ্কে একটাই তাড়নাই দিচ্ছিল যে মাথায় প্রচণ্ড জোরে আঘাত লেগেছে।